আরআরএন স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আরও আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বৈষম্যহীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেটি আমাদের সবারই। আমরা স্বাধীনতার পর থেকেই সেই আকাঙ্ক্ষায় বহুবারই সেই আকাঙ্ক্ষার কথা বলেছি, আশাবাদ ব্যক্ত করেছি। এত রক্ত ঝরল এবার কি আসলে সামনের দিন আমরা দেখতে পাবো সেই দিন বৈষম্যহীন রাষ্ট্রের আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে? স্বাধীনতার পর থেকে না, স্বাধীনতার আগেই আমরা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছি। তখন বৈষম্য ছিল, 22 পরিবার ছিল এবং পাকিস্তানের অর্থাৎ সেই সময়ের পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের বৈষম্য ছিল এবং এই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই সেটা 6 দফা, পরবর্তীতে 11 দফায় ছিল এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা বৈষম্য মুক্ত সবার বাসযোগ্য মানবিক সমাজের আমরা স্বপ্ন দেখেছি। তো সেই স্বপ্ন পূরণ হয় নাই। সেই স্বপ্ন পূরণ হয়নি বলেই তো একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য 90-এ গণ অভ্যুত্থান হয়েছে। যখন বৈষম্য তো দূরই হয়নি, বরং একটা স্বৈর শাসন যখন জেঁকে বসে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরেও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। মানুষের ক্ষোভ ছিল এবং গত শেখ হাসিনার সরকার পরপর 3টি নির্বাচন দেয়নি এবং সেখানে মানুষের ভিতর বরং বৈষম্য বাড়ে। বাংলাদেশ তখন অল্প সময় ধনী হওয়ার দেশ, এখানে একটা ধনী গোষ্ঠী তৈরি হয়, একটা নির্দিষ্ট শ্রেণী ধনী হয় এবং তার নিজের লোকেরা অর্থাৎ আমার লোক শেখ হাসিনার লোকেরাই ধনী হওয়ার জন্য তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা, অবৈধ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সাধারণ মানুষের অবস্থা, জীবন মানের কোনো উন্নতি ঘটে না এবং তার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রকাশ ঘটেছে। যেমন চাকরির বৈষম্য ছিল, শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, কিন্তু একজন ফেরিওয়ালা কেন আন্দোলনে নেমেছে, একজন রিক্সাওয়ালা কেন আন্দোলনের শরিক হয়েছে, তার ভিতরেও ক্ষোভ ছিল। সেও এক ধরনের বৈষম্যর শিকার ছিল, বিভিন্ন যন্ত্রণা ছিল, ভোট না দেওয়ার যন্ত্রণা ছিল। সেখান থেকে লড়াইটা শুরু হয়েছে এবং শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া এটা তো একটা বিরাট যজ্ঞ, বিরাট একটা কাজ এবং সেই কাজ এই সরকারকে করতে হবে। পরবর্তীতে যারা অন্তর্বর্তী সরকার কিছুটা আমাদের বিশ্বাস এগিয়ে নেবে এবং বিশেষ করে রাজনৈতিক সরকারকেই এই দায়িত্ব গ্রহণ করতে হবে। মূল দায়িত্বটা রাজনৈতিক সরকারের নিতে হবে। তবে এটা মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে ধারণ করেই যারা রাজনীতি করছে, যারা সরকারে আছেন, ভবিষ্যতে আসবেন, জনগণের এই আকাঙ্ক্ষা, যে বক্তব্য, যে মেসেজ 71-এ দেওয়া হয়েছিল, যে মেসেজ আমরা বুকে ধারণ করেছি এবং 24-এর অভ্যুত্থানের ভিতর দিয়ে এটা আবার নতুন করে উচ্চারিত হয়েছে এই মেসেজ এবং এটা তাদেরকে বারবারই আপনার কথার সাথে আমি একটি কথা যুক্ত করতে চাই। বারবারই কিছুদিন ধরে অভ্যুত্থানের পর থেকেই এটি আলোচিত হয়েছে যে রাজনৈতিক দলগুলোর কি ধরনের পরিণতি হতে পারে সেটি আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে। এম এ আজিজ, কি বলবেন এই রাষ্ট্রের, বৈষম্যহীন রাষ্ট্রের ব্যাপারে? দেখেন, মুক্তিযুদ্ধের যে দাবিগুলি ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক ছাত্র আন্দোলনের কিন্তু ভাষার পার্থক্য আছে। একই ধরনের বৈষম্যহীন সমাজ চায়, গণতন্ত্র চায়, ফেসিবাদের বিলুপ চায়, আইনের শাসন, সুশাসন, এগুলোই তো কথা হয়েছে ঘুরে ফিরে। একটা কথা আমি বলবো বেশি, যে স্বাধীনতার পরে কারো বাপের দেশ না, এই স্লোগানটা কিন্তু বেশি বেশি করে আসছে। অর্থাৎ এই যদি আলোচনায় নিয়ে আসি তাহলে আমি বলবো যে 54 বছর পড়ল দেশ স্বাধীন, কিন্তু আমাদের দেশে কিন্তু এই আকাঙ্ক্ষাগুলি অব্যক্তই রয়ে গেছে, অর্থাৎ বাস্তবায়ন হয় নাই। ছাত্ররা জীবন দিল, বৈষম্যহীন সমাজ, যেটা এই আমাদের দেশের পরিসংখ্যান ব্যুরো, যেটা গত সরকার নিয়ন্ত্রিতই ছিল, তারাও বলেছে 15% লোকের হাতে 41% অর্থ সম্পদ, আর বাকি নিচের 15%-এর সাথে 0.31%। কিন্তু আমরা নানা সময়ে নানা দেশের মতো হয়ে গেছি, কখনো কানাডা, কখনো সিঙ্গাপুর, এরকম। এটা বলে মানুষকে, যেমন দেশকে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি বলে বিভক্ত রাখা, কানাডা বানানো, কখনো সিঙ্গাপুর বানানো, এগুলো বানানো হয়েছে। তবে এটি ঠিক যে আগে আমরা ছোটবেলায় দেখেছি যে একটা মানুষ হয়তো গায়ে জামা ছিল না, গেঞ্জি ছিল, ঘাড়ে করে রাখতো, স্যান্ডেল ছিল না পায়ে, সে হাতে করে নিত যাতে এটার ছিঁড়ে না যায়, কিন্তু মনে কিন্তু শান্তি ছিল, ফিলিংসটা তীব্র ছিল।
কিন্তু এখন মানুষ খুবই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, মনোজগতে পরিবর্তন ঘটে গেছে দুঃশাসনের কারণে। আমরা মুক্তিযুদ্ধে জীবন দেওয়া হলো, মুক্তিযুদ্ধ সাহিদ ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ আমার নিবন্ধন নাই, আমিও ইন্ডিয়ায় ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা ছিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষাটি ছিল সেই আকাঙ্ক্ষাটা এ পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আপনি দেখেন সাহিদ ভাই উল্লেখ করছে 22 পরিবার লুট করলো, এখন সেটা কনসিডারেট হয়ে 7 থেকে 8টা বিজনেস হাউস তৈরি করা হয়েছে অলিগার্ক হিসেবে এই 15 বছরে ফেসিবাদী সরকার। এই 8টা হাউস যদি এক হয় দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। আপনি দেখেন না, তেল ইম্পোর্ট করে 1 জন 2 জন, সিন্ডিকেট ভাঙতে পারে না, তেল উধাও, দাম বাড়ায় দিলে সাথে সাথে পরের দিন দোকানে তেল। ডিম 3টা হোলসেলার আছে, ধরতে পারে না সরকার, 3টে ডিমের ক্রাইসিস করে দেয়। এইভাবে প্রত্যেকটা জায়গায় 2-3 করে ফ্র্যাঙ্কেস্টাইনও বানানো হয়েছে। হ্যাঁ, বানানো হয়েছে এবং তাদেরকে এত অর্থবিত্তের মালিক করে দেওয়া হয়েছে, এখন সরকার তাদের ধরতে পারে না। কারণ ধরেন একটা বড় প্রতিষ্ঠান, সেখানে কয়েক হাজার লোক কাজ করে, অনেক সম্পদ তৈরি হয়েছে। এখন যদি তাকে চাপ দেওয়া হয় তাহলে এই সম্পদটা নষ্ট হয়, অনেক লোক বেকার হয়ে যায়, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। পয়লাম এই আবু সালের সরকার, আবু সালের সরার মতো বলা যায় না কথা, বলা যায় না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই কোন স্বাধীনতা, এসে আমাদের সাংবাদিক সরকার লিখছে। তো এই জন্য এমন অলিগার তৈরি করেছে। দেখেন ফোর্বড লিস্টে বাংলাদেশের লোক ধনীর লিস্টে আছে, সিঙ্গাপুরে তার নাগরিকত্ব এদেশ ওদেশ, এমপি হয়, মন্ত্রী হয়, ব্যবসায়ীদের প্রত্যেকের আলাদা, ধরবেন কিভাবে? এই যে এস আলম বলছে যে আমি সিঙ্গাপুরের নাগরিক, তার সম্পদ সে চায়। কিন্তু বলা হতো যে বাংলাদেশের নাগরিক এতই ধনী হয়েছে, বড় লোক হয়ে যাচ্ছে অজান্তে নানা ধরনের উন্নয়নে, সেটিও আসলে পরবর্তীতে দেখা গেছে অনেক ক্ষেত্রে গণমাধ্যমের প্রতিবেদন আমরা দেখেছি যে এগুলো ফুলিয়ে ফাঁপিয়ে নানা ধরনের পরিসংখ্যান দেখানো হতো। আপনি শুরুতেই বলছিলেন যে পরিসংখ্যান ব্যুরোর কথা। জি, বুঝতে পেরেছি আপনার কথা। আমি যদি পরের প্রসঙ্গে যাই, যেটি হচ্ছে এখন আসলে শুধু এখন না, বেশ কিছুদিন ধরে যেটি আলোচিত হচ্ছে নির্বাচন প্রসঙ্গ, সেই ব্যাপারে আজকে বিজয় দিবসের দিনে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন যে 25-এর শেষ দিকে অথবা 26-এর শুরুর দিকে, এবং নির্বাচন কমিশনও বলেছে যে তারা একটি সুষ্ঠু অবাধ ভোট আয়োজনের প্রস্তুত। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই কথা আমরা সবসময় শুনি, সব নির্বাচন কমিশনাররাই বলে, এখন একটি পরিবর্তিত বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই নির্বাচন কমিশন কি আসলে কতটা পারবে, তার চ্যালেঞ্জগুলো কি কি, সেই চ্যালেঞ্জ নিতে সে সক্ষম কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনুন। না, বিষয়টা হলো একটা নির্বাচন তো শুধুমাত্র নির্বাচন কমিশন করে না, সব স্টেক হোল্ডারের সহযোগিতা লাগে। আগে যেমন ধরেন আওয়ামী লীগ সরকার ছিল, 3টা পরপর নির্বাচন সাহিদ ভাই উল্লেখ করেছেন, তাদের ইচ্ছা মতো করেছে, নিজেদের ভিতরে ভাগাভাগি করে যে আমি ডামি নির্বাচন করেছে। সরকারের যে কোনো পদ্ধতিতে হোক, এটা গ্রহণযোগ্য হোক আর না হোক, সরকারে যাওয়া যাবে কিনা এই পদ্ধতি আবিষ্কার করে তারা করেছে। কিন্তু এবারের সরকার আমার ধারণা নির্বাচনে কোনো ইন্টারফেয়ার করবে না। হয়তো অর্থ কতটুকু সহযোগিতা করবে জানি না, কিন্তু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী দরকার, সেই জায়গাটা কিন্তু ঘাটতি আছে প্রশাসনে। ধরেন আমি এই সরকার বুঝেছে কি না বোঝে নাই জানি না, ধরেন ডিসিরা রিটার্নিং অফিসার হয়, ডিসি যে পদায়ন করা হয়েছে, বণিক বার্তায় রিপোর্ট ছাপা হয়েছে, 95% প্রশাসনের ক্যাডার হচ্ছে ফেসিবাদের দোসর। আপনি সব ডিসি প্রশাসন ক্যাডারের বসায় দিয়েছেন, এর বাইরে 25টা ক্যাডার আছে, সেখান থেকে বেছে নিয়ে আপনি প্রশাসন ক্যাডারেরও কিছু রাখেন, কারণ ডিসি হইতে তো আইনস্টাইন হইতে হবে না, 7 দিনের ওরিয়েন্টেশন দিয়ে ডিসি বানাতে পারত, প্রশাসন ক্যাডারের বাইরে আসতে পারবে না। এই যে মানসিকতা, আগের সরকারও যা করেছে, আগের সরকারগুলো যা করেছে, এই সরকারও তাই করেছে। হ্যাঁ, সাহিদ ভাইকে রিটার্নিং অফিসার বানাই দিলে পারবে না, আপনি পারবেন না, আমি পারবো না। আমার কথা হলো রিটার্নিং অফিসার হতে, ধরেন ডিসি হতে অনেক, ধরেন অ্যাডমিনিস্ট্রেশনটা, প্রশাসন, এছাড়া আপনার একসাথে যে সারা দেশে 300 আসনের নির্বাচন দেওয়া হয়, এটা ম্যানেজ করা 5 জন ইলেকশন কমিশনের জন্য কঠিন, প্রশাসন যদি সহযোগিতা না করে।
আইন শৃঙ্খলা বাহিনী যদি সহযোগিতা না করে। এই জন্য প্রশাসন যেহেতু দুর্বল এবং দুর্বল অবস্থায় আছে, মানে আপনার কি করে কি না করে ইলেকশনে বলা যায় না, সুতরাং আমার মনে হয় নির্বাচন ভাগ ভাগ করে হওয়া উচিত। ভারতে 1 মাস পরে নির্বাচন, আমাদের এখানে ধাপে ধাপে হইতে পারে। প্রশ্ন আমি ইলেকশন কমিশনের এক সদস্যকে বলেছিলাম, ওই কমিশনের সদস্যকে, বলে যে এই বাক্স কে পাহারা দিবে? তাহলে তো কোনো ইলেকশনই করা যাবে না, বাক্স পাহারা দেওয়া যাবে না। একটা ধরেন আমি কবি প্রত্যেকটা ডিভিশনে একদিন গ্যাপ দিয়ে দিয়ে নির্বাচন হলে সমস্যা কি? ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, তারা রিটার্নিং অফিসার হোক, ডিসি গুলো ডিস করে দিয়ে আপনার প্রফেশন থেকে নেই। এই ইসি কি সেটি পারবে? মানে একদম যদি এক কথায় জানতে চাই, আপনার কি মনে হয়, নাকি আপনিও আসলে অপেক্ষা করতে চান? না, আমাদের আসলে বলা মুশকিল, কারণ 15 বছরের যে কালচার, মানসিকতাটা দাঁড় করে ফেলা হয়েছে। খুব নির্বাচন কমিশনের জন্য যদি কোঅপারেশন, স্টেক হোল্ডারদের কোঅপারেশন, রাজনৈতিক দল, এই যে প্রশাসন, সরকার, সবাই যদি কোঅপারেশন না করে, তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ করা কঠিন। জি, শুনবো নিশ্চয়ই দুজনের কাছ থেকে। আমাদের একটা বিরতির সময় গেছে। একই প্রসঙ্গে আবু সাইদ খান, আপনার কাছে আমি যাবো, আবারও থাকুন আমার সাথে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত। আমার সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান। আবু সাইদ খান, এবারে আপনার কাছে যেতে চাই। আমি বিরতির আগে শুনছিলাম এম এ আজিজের কাছ থেকে, তিনি বলছিলেন যে চ্যালেঞ্জগুলো, এবং তিনি কিছু পেছনের কথাও টেনে এনেছেন। আপনার কাছে এবার আপনার মতামত একটু শুনতে চাই, চ্যালেঞ্জগুলো কি, বা সত্যি করতে পারবে কিনা এই ইসি? মানে নির্বাচনের একটি সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাপার হলো, সরকার যদি চায় ভালো নির্বাচন হয়, সরকার না চাইলে হয় না। এটা হলো একটা বিষয়। যেমন ধরুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টা নির্বাচন হয়েছে, তুলনামূলকভাবে 4টা ভালো নির্বাচন। এর কারণ হচ্ছে যে 4টা সরকারই চেয়েছিল, এবং তার চেয়ে আর একটা বড় কারণ হলো এই সরকারের কোনো দল ছিল না। অর্থাৎ কিন্তু আমরা পলিটিক্যাল পার্টির আন্ডারে কোনো ভালো নির্বাচন হয় না, কোনো দলের অধীনে হয় না, এই জন্য যে পলিটিক্যাল পার্টির নিজস্ব দল ছিল। তাই এইবার যে অন্তর্বর্তী সরকার, তার কিন্তু কোনো দল নাই। আমি জানি না অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, কেননা অলরেডি আদালত থেকে তো তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটা বোধহয় রিভাইভ হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, সরকারের যদি দল না থাকে তাহলে নির্বাচন ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে ইসি, তখন ইসি এবং প্রশাসন তারাও খানিকটা নিরপেক্ষ হয়ে যায়। নেতৃত্ব যদি নিরপেক্ষ থাকে তারাও নিরপেক্ষ হয়ে যায়, আর নেতৃত্ব যদি কোনো দিকে ঝুঁকে পড়ে তখন দেখা যাবে যে ইসি এবং প্রশাসন সব কিছুই একদিকে ঝুঁকে। যে চ্যালেঞ্জগুলো রয়েছে প্রশাসনে, এক ধরনের অস্থিরতা, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর, সেগুলো কি কিছুটা অন্তরায় হবে এই ক্ষেত্রে? হ্যাঁ, সেটা হচ্ছে পুলিশগুলোকে তো একটু রিভাইভ করতে হবে, এবং পুলিশগুলোকে পুনর্গঠন করার দরকার, প্রশাসনকে ঢেলে সাজানোর দরকার। তো সেগুলো অলরেডি খানিকটা কার্যক্রম হয়েছে এবং 1 বছরের মধ্যে সেটা করা সম্ভব। এটা খুব কঠিন কিছু না যে প্রশাসনকে ঠিকঠাক করা, পুলিশকে আবার নতুন করে ডিমোলাইজড হয়ে গেছে তাদেরকে মরালি আপ করা, এগুলো সম্ভব। তো এটা তো কঠিন কিছু না। তবে এই জন্য ব্যবস্থাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অর্থাৎ রাষ্ট্রিক ব্যবস্থাটা কি, সরকারের ব্যবস্থাটা কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা যে দেখি যে যত ইফিশিয়েন্ট ইলেকশন কমিশনই হোক না কেন, যদি সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেটা তারা পারবে না। অতএব আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, নির্বাচন কমিশন যোগ্য, দক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন সরকার নিরপেক্ষ কিনা, সরকার এবং সরকারের সদিচ্ছাটা। হ্যাঁ, সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের অভিজ্ঞতা তাই বলে। অতএব আমাদেরকে যে জায়গাটা, যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন যেন আর না হয়, এই বিধানটা প্রবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত নিজের পায়ে না দাঁড়াবে, প্রাতিষ্ঠানিক গ্রুপ না পাবে, ততদিন পর্যন্ত এখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনায়, নিরপেক্ষ ব্যবস্থাপনায় নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এর কোনো বিকল্প নাই। জি, আরেকটা প্রসঙ্গে যেতে চাই। শুনলাম দুজনের কাছ থেকে আমি এই বিষয়ে, বিএনপি আজকে একটি কথা বলেছে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাই, সেটি নিশ্চয়ই আপনারাও জানেন।
রাজনীতিকদের জ্ঞান না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি একটি আহ্বান জানিয়েছেন। আমরা দেখেছি যে এই বিগত বছরগুলোতে রাজনৈতিক সরকারের কর্মকাণ্ড, সত্যি কি আসলে তাদের সংস্কারের জ্ঞান প্রয়োজন নেই? আচ্ছা, এটা হচ্ছে যে রাজনীতির মাঠে অনেক কথা হয়, সব কথা ধরতে নেই, এবং রাজনীতির সব কথা আমলে নিতে নেই। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটা ধারণা দিয়েছে, এবং তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো আলোচনা হবে, আলোচনা সম্পর্কে তো তারা একটা রোডম্যাপ, পথরেখা দিবে, এটা তো সঙ্গতভাবেই। তবে ব্যাপারটা, হ্যাঁ, রাজনৈতিক দল যেটা চায় চাপটা তার চেয়ে বেশি দেয়। কেন রাজনৈতিক দল চায় যে চাপে রাখতে হবে, সরকারকে চাপে রাখতে হবে, এটা হলো আমাদের দেশের কালচার। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দল যেটা বলেছেন সেটা সবসময় রাজনৈতিক দলের ভাষ্য নয়। কেননা আমি রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে খুব বড় পার্থক্য দেখছি না। কেননা অন্তর্বর্তী সরকার আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে তাদেরকে কিছু সংস্কার, জরুরি সংস্কার করতে হবে নির্বাচনের আগে। রাজনৈতিক দলও বলছে যে সব সংস্কার আপনি করতে পারবেন না। বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন যে সব করতে পারবেন না, তো তাকে প্রয়োজনীয় সংস্কার করাটা দরকার। এবং দরকার এই জন্য দরকার যে সবসময় কিছু কিছু সংস্কার আছে রাজনৈতিক দল সেটা করে না। আমাদের অভিজ্ঞতা বলে, যেমন 90 নির্বাচনের পরে 3 জোটের রূপরেখা, তো আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, বিএনপিও ছিল, কিন্তু কই 3 জোটের রূপরেখা কিন্তু কোনো সরকারই বাস্তবায়ন করে নাই। সেই বিবেচনায় আমার মনে হয় যে কিছু জিনিস, গণতান্ত্রিক কিছু কিছু পদক্ষেপ যেগুলো চিহ্নিত করা দরকার, এবং সেই কাজগুলো যদি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার যদি সেই দায়িত্বটা পালন করে, সেই পদক্ষেপটা গ্রহণ করে, তাহলে রাজনীতির জন্য, রাজনৈতিক দলের জন্য সেটা মঙ্গলজনক হবে। এবং সেই সংস্কারটুকুর সুযোগ এই সরকারকে দেওয়া উচিত। জি, এম এ আজিজ কি বলবেন? দেখেন, দেশ স্বাধীন হয়ে 54 বছর পড়ছে। আমরা আলোচনা করি এত সমস্যার মধ্যেও অনেক সূচকে কিন্তু দেশ এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছে, সবাই বলে এটা। কিন্তু রাজনীতিবিদরা এটা বিশ্বাস করে কিনা জানি না, বা করলেও সেটি প্রকাশে বলেন না, আমরা জানি না, অন্তত বলে না। কিন্তু আমরা তো আসলে মুক্তিযুদ্ধ করছি, জীবন দিয়েছি, এত ক্ষয়ক্ষতির পরে সেখানে তো আমরা একটা গণতান্ত্রিক দেশই চেয়েছি, বাড়তি তো কিছু চাই না। রাজনৈতিক দলগুলো মুখে তাই বলে। এত সংস্কার কমিশন হচ্ছে, 11টা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, এই কথাটা কি কেউ তুলেছে? অন্তর্বর্তীকালীন সরকারও হয়তো তুলে সাহস করে নাই, রাজনৈতিক দল তো বলেই নেই। কারণ এটা আমিও বলতে পারছি না, সংকোচ করতেছি। আমি অবশ্য লিখেছি সাহস করে, লেখার পরে বিরাগ ভাজন হয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে যে একটি মানবিক দেশ, আমাদের গণতান্ত্রিক মানবিক দেশ আমাদের আকাঙ্ক্ষা, এটা পূর্ণ হতে হবে। এই জন্যই তো সংস্কারের দাবিটা এসছে, কিন্তু আসল জায়গাটায় যাচ্ছে না। আসল জায়গাটায় এখন নির্বাচন তো রাজনৈতিক দল চাইবে, এটা স্বাভাবিক। এখন নির্বাচন করলো, যে লাউ সেই কদু হলো, তাহলে লাভটা কি হলো? এই জন্যই তো সংস্কারের প্রশ্ন আসছে। সংস্কারটা এমন হওয়া উচিত যে আগামী দিনে ওই সংস্কারের মাধ্যমে একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে, এবং রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় যাবে, সেও এর বাইরে যেতে পারবে না। এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তীব্র, এটা আমরা চাই। ওইটুকু সংস্কার নির্বাচন কেন্দ্রিক, ওইটুকু সংস্কার করেই নির্বাচন হতে পারে। আর যে তারিখ দিয়েছে, আমার মনে হয় একদম অবাস্তব কিছু বলে। এবছর তো শুরুই হয়ে গেল, এবছর ভোটার তালিকা অনেক কিছু তো করতে হবে, 25 আর 26-এর প্রথম, এটা হতেই পারে। আমার মনে হয় যে হয়তো 1.5 তারিখ এটা বলবেই, রাজনৈতিক দল বলবেই। জি, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, থাকুন আমার সাথেই। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের আরেকটা বিরতি ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে আজকে আছেন এম এ আজিজ এবং আবু সাইদ খান। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের হাতে সংক্ষেপে একদম সময় 2 মিনিটের মধ্যে শুনতে চাই নরেন্দ্র মোদীর যে পোস্ট, যেটি নিয়ে সারা দেশেই আলোচিত হচ্ছে, আমাদের উপদেষ্টারাও সেটি নিয়ে কথা বলছেন। কেন এমন পোস্ট এই সময় এসে, যখন সম্পর্ক উন্নতি হওয়ার একটু আশা দেখা গেছে প্রতিনিধি আসার পর? এটা একটা দুঃখজনক। নরেন্দ্র মোদী 71-এর যে বিজয়, সেটা গর্ববোধ করতেই পারে, কিন্তু মনে রাখা দরকার এটা ভারতীয় বাহিনীর বিজয় ছিল না, এবং এটা পাক ভারত যুদ্ধ ছিল না, এটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধে মিত্র বাহিনী হিসাবে ভারতীয় বাহিনী অংশগ্রহণ করেছিল, এবং এখানে যৌথ কমান্ড গড়ে উঠেছিল। অর্থাৎ
মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী তাদের সমন্বয়ে যৌথ কমান্ড ছিল এবং 16ই ডিসেম্বর কিন্তু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নাই, যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে। অরোরা, জেনারেল অরোরা যৌথ কমান্ডের প্রধান ছিলেন। তো এই যে সত্যটা, এটা নরেন্দ্র মোদী জানেন না তা না, কিন্তু কেন যে এবং ভারতের পক্ষ থেকে ভারতের বিভিন্ন সময় একটা এই ধরনের আপত্তিকর কথা আছে যে পাক ভারত যুদ্ধ, এই সে পাকিস্তান বাহিনী যুদ্ধ বলে এই ধরনের চিত্রিত করা হয়, সেগুলো নিয়ে লেখালেখি হয়, পাল্টা প্রতিবাদও হয়। আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি, কিন্তু সরকার প্রধান কখনো, এর আগে সরকার প্রধান এই ল্যাঙ্গুয়েজে, এই ভাষায় কখনো বক্তব্য দেননি। কিন্তু নরেন্দ্র মোদী, যেটা দুঃখজনক, এবং এটা নিশ্চয়ই নরেন্দ্র মোদী না বুঝে ভুল করেননি, এবং এর পিছনে একটা ইন্টেনশন আছে, এবং সেটা নিশ্চয়ই শুভ না। আমার মনে হয় নরেন্দ্র মোদী তার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলেই আমরা আশা করি, এবং বাংলাদেশেরও উচিত হবে যে তাকে মেসেজ দেওয়া, তা যে এই ধরনের বক্তব্য অলরেডি বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে এই বার্তা দেওয়া উচিত বলে আমি নিশ্চয়ই মনে সেটি করি। দেওয়া হয়েছে। এম এ আজিজ, একটু আপনার কাছে যেতে চাই। সম্পর্ক অবনতির শঙ্কা করছেন বিশ্লেষকরা, যখনই আমরা দেখলাম যে একটু উষ্ণ হতে যাচ্ছে, প্রতিনিধি আসলো, সত্যি কি অবনতি হবে আরো? না, দেখেন, ভারতের পররাষ্ট্র সচিব ভিজিট করে গেল এবং সে যা পার্লামেন্টে, অপোজিশন পার্লামেন্টে ব্রিফও করলো। তারপরেও আমি বলেছি, যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন আমাদের সম্পর্কের টানাপোড়েন থাকবে। সুতরাং এটা থাকবেই। নরেন্দ্র মোদী যেটা করেছে, আমি বলবো যে শেখ হাসিনা ভারতে আছে, এটার সাথে সম্পর্ক আছে। আর দ্বিতীয়ত, কখনোই ভারত কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধে বিজয় করেছি আমরা, এইটা কখনো 3 তারিখে ভারত আর পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ হয়, সেটা তারা পালন করে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিজয়টাকে তারা পালন করে 16 তারিখে। হ্যাঁ, আজকে 16 তারিখে যেটা, তা আজকে যেমন বিজয় বলছে, কিন্তু আসলে তারা কিন্তু মনে করে পাকিস্তান আর ভারতের ভিতরে যুদ্ধে তারা বিজয় হয়েছে। হ্যাঁ, আর এইটা হলো নেহরু ডক্ট্রিন, নেহরুর মতবাদ, যে যখন দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হলো, ভারত এবং পাকিস্তান, তখন তো আমরা আসলে জিন্নার জন্য তো আমরা বলবো হেরেই গেলাম, আমরা ছোট্ট একটা অংশ পাইলাম। হ্যাঁ, ওনার পাকিস্তানের অংশ রেখে বাস খুশি। এখন এরপরে পাকিস্তানকে দুর্বল রাখা শুরুর থেকেই ভারতের চেষ্টা, কিন্তু সেটা এই অবিভক্ত অর্থাৎ পূর্ব পাকিস্তান একসাথে থাকা সময়কে পেরে ওঠে নাই। তখন এটাকে দুর্বল করার জন্য, তখন আমাদের দেশে মেজরিটি ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তানে, তখন যখন ইলেকশন হয়, তখন আমি সংক্ষেপে বলছি, শেখ মুজিবের মাধ্যমেই পাকিস্তানকে তারা ভাবছে যে শাসন শোষণ করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভুল। তারা 24 তারিখ পর্যন্ত তিনি আমাদের শেখ মুজিব তার দল নিয়ে আলোচনা করছে মেজরিটি ক্ষমতা পাওয়ার জন্য। 25 তারিখে ভুট্টো এহিয়া চলে গেছে, ক্র্যাকডাউন হয়েছে, এরপরেই জনগণ। আচ্ছা, আমি একটা লাইন বলি, আমরা জন আকাঙ্ক্ষায় স্বাধীনতা করেছি এবং যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। এখন ভারত কি ভেবেছিল না ভেবেছিল সেটা কথা নয়, মিত্রবাহিনী হিসেবে ভারত আমাদের স্বাধীনতায় সমর্থন দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। জি, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। RRN স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আজ এ পর্যন্তই। ডিবিসি সঙ্গেই থাকুন।